এখনো আছে নানা প্রাকৃতিক বৈরিতা, আছে মহামারীর চোখ রাঙানি। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মার্চেই খুলে দেয়া হতে পারে বাঙালির গৌরব আর অহংকারের পদ্মা সেতু। পদ্মা সেতু সড়কের সবশেষ সুপার গার্ডার মাওয়া প্রান্তে বসছে আজ। দৃশ্যমান হবে সংযোগ সেতুর 3.25 কিলোমিটারের বেশি। গার্ডারটি বসে গেলে মাওয়া প্রান্ত এবং জাজিরা প্রান্তের মধ্যে সংযোগের আর কোনো বাধা রইল না। যেরকম খুব গর্বিত মনে হচ্ছে যে কাজ আমরা এই কাজ উঠে ফেলাইতাম। এই গাটার বসানো হলে জাজিরার থেকে মাওয়া পর্যন্ত পুরো রাস্তা ক্লিয়ার। যারা বাঙালি বাংলাদেশে আছি তাদের যে কত বড় একটা পাওয়া। সমানতালে চলছে রোড ও রেল স্ল্যাবের কাজ, এগিয়ে চলছে সেতুর পাশের দেয়ালও। কোভিড পরিস্থিতির কারণে আমাদের প্রোগ্রেস আমাদের কাঙ্ক্ষিত মাত্রা থেকে কিছুটা স্লো, তো কাজেই এটাকে আমাদের কাজটা যেন আমরা চলমান রাখতে পারি, এটাই হলো আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ে সঙ্গে আছি আমি জাফর সাদিক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। করোনায় বন্ধ থাকার 17 দিন পর শর্ত সাপেক্ষে 38 দেশের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট চালু। লকডাউনের পর চলতে পারে গণপরিবহনও, জানালেন ওবায়দুল কাদের। কোভিডকালেও সুযোগ সন্ধানী দেশের কিছু বেসরকারি হাসপাতাল, আকাশ ছোঁয়া আইসিইউ শয্যার বিল। দালালের খপ্পরে পড়ে নিঃস্ব অনেকে। ফোন দেওয়ার পরে বললো 15-16 হাজার টাকা হবে, না আসার পরে তো শুনি 40। 12 দিনে খরচ হয়েছে 6.5 লাখ টাকা। 2 মাসের নিষেধাজ্ঞা শেষে 6টি অভয়াশ্রমে ইলিশ শিকারে নেমেছে জেলেরা, মিলছে না কাঙ্ক্ষিত মাছ। বর্ষা ঘনিয়ে আসলে আরও বেশি ধরা পড়ার আশা। এবং ইতিহাস গড়ল সময় টেলিভিশন। দেশের প্রথম ইউটিউব চ্যানেল হিসেবে সাবস্ক্রাইবারের সংখ্যা ছাড়ালো 1 কোটি। 3.5 বছরে এই কৃতিত্ব। পদ্মা সেতুর 2 প্রান্তের 438টি সুপার গার্ডারের সবশেষটি আজ বসানো হচ্ছে মাওয়া প্রান্তে। এতে মূল সেতুর পাশাপাশি সংযোগ সেতুর 3.25 কিলোমিটারেরও বেশি দৃশ্যমান হবে। এদিকে লক্ষ্যমাত্রা থেকে কিছুটা পিছিয়ে থাকলেও নির্ধারিত সময় 2022 সালের মার্চেই পদ্মা সেতুর কাজ শেষ হওয়া নিয়ে কোনো সংশয় দেখছে না কর্তৃপক্ষ। তবে কোভিড সংক্রমণের ঊর্ধ্বগতির মধ্যেও কাজ চালিয়ে যাওয়াই বড় চ্যালেঞ্জ মানছেন তারা। প্রকল্প এলাকা ঘুরে আশরাফুল ইসলামের ছবিতে রাশেদ বাপ্পির রিপোর্ট। নানা কটূক্তি আর ষড়যন্ত্রের নাগপাশ ছিন্ন করে স্বপ্নযাত্রা 2014 সালের শেষের দিকে। দীর্ঘ এই পথ চলায় হাজারো মানুষের কঠোর শ্রম আর একনিষ্ঠতায় এক সময়ের স্বপ্ন আজ রূপ নিতে যাচ্ছে বাস্তবে। পুরোপুরি দৃশ্যমান স্বপ্ন সেতু পদ্মা। চারিদিকে কোভিড সংক্রমণের ভীতি, দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় বিপর্যস্ত জীবন জীবিকা। তবু এক মুহূর্তের জন্য থেমে নেই নির্মাণযজ্ঞ। কঠোর স্বাস্থ্যবিধি মেনে পদ্মায় কাজ চলছে 3 শিফটে। প্রমত্তার 2 পারের সংযোগ স্থাপনের স্বপ্ন পূরণের পর মানুষ এবার ক্ষণ গুনছে সেতু পারাপারের। কল্পনা করতে না এত সুন্দর পদ্মা সেতু। করোনার ভিতরেও তারপর বন্ধ নাই, কাজ চলতেছে। ব্রিজ আশা করি অতি তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাব। সেতুতে সমান তালে চলছে রোডওয়ে এবং রেলওয়ের স্ল্যাব বসানোর কাজ। এছাড়া এগিয়ে নেওয়া হচ্ছে ভায়াডাক্ট, প্যারাপেট ওয়াল, গ্যাস পাইপলাইন, পাওয়ার ট্রান্সমিশন লাইন সহ আরও অনেক কর্মযজ্ঞ। এই মুহূর্তে মূল সেতুর অগ্রগতি 93.25%, নদী শাসন 83% এবং সার্বিক অগ্রগতি 85.50%। রোডওয়ে স্ল্যাব আমাদের 41টার মধ্যে 33টার বেশি স্ল্যাব আমাদের হয়ে গেছে। রেলেরও 35টার মতো হয়ে গেছে। প্যারাপেট ওয়ালের কাজ আমাদের 70%-এর উপরে হয়ে গেছে। নানা প্রতিকূলতায় লক্ষ্যমাত্রা থেকে কিছুটা পিছিয়ে থাকলেও নির্ধারিত সময়ে কাজ শেষ করার আশাবাদ কর্তৃপক্ষের। কোভিড পরিস্থিতির কারণে আমাদের প্রোগ্রেস আমাদের কাঙ্ক্ষিত মাত্রা থেকে কিছুটা স্লো, তো কাজেই এটাকে আমাদের কাজটা যেন আমরা চলমান রাখতে পারি, এটাই হলো আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সম্পূর্ণ নিজস্ব অর্থায়নে 30,000 কোটি টাকা ব্যয়ে চলমান পদ্মা সেতুর প্রকল্পের মেয়াদ 2 বছর বাড়ানো হলেও বাড়েনি খরচের পরিমাণ। কোটি মানুষের স্বপ্ন সেতু এই পদ্মাকে ঘিরে কম হয়নি ষড়যন্ত্র। এখনো আছে নানা প্রাকৃতিক বৈরিতা, আছে মহামারীর চোখ রাঙানি। তবে সবকিছুকে পায়ে ঠেলে সমান তালে এগিয়ে যাচ্ছে পদ্মা সেতুর রোডওয়ে এবং রেলওয়ে স্ল্যাব বসানোর কাজ। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মার্চেই খুলে দেয়া হতে পারে বাঙালির গৌরব আর অহংকারের পদ্মা সেতু। রাশেদ বাপ্পি, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। এই মুহূর্তে পদ্মা সেতু প্রকল্প এলাকায় আছেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। সুপার গার্ডার বসানোর সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। উজ্জ্বল, পদ্মা সেতুর সর্বশেষ সুপারটি গার্ডারটি
বসানো নিয়ে কিন্তু প্রস্তুতি চলছে এবং এখানে কিছুক্ষণ আগে কিন্তু এক পশলা বৃষ্টি হয়েছে। এর মধ্যে কিন্তু শ্রমিকরা এখানে কাজে রয়েছেন এবং তারা এই পদ্মা সেতুর যে ভায়াডাক্টের S11 এবং S10 এই যে দুটি পিয়ার রয়েছে সেখানেই কিন্তু উঠিয়ে দেওয়া হবে এই সর্বশেষ সুপার টি গার্ডারটি। এবং আপনি জানেন যে পদ্মা সেতুর যে কাজের অগ্রগতি সেটি কিন্তু এখন একটা ভালো পর্যায়ে রয়েছে এবং এখানে যে সুপার টি গার্ডার সেটি কিন্তু এখনো পর্যন্ত কাগজে পত্রে রয়েছে 99% অগ্রগতি এবং এই সুপার টি গার্ডারটি বসিয়ে দেওয়ার পরে কিন্তু এটি শতভাগ পূর্ণ হবে এবং মূল সেতুকে যে মাওয়া প্রান্তের এক্সপ্রেসওয়ে সড়ক এবং জাজিরা প্রান্তের এক্সপ্রেসওয়ে সড়ককে ছুঁয়ে দিচ্ছে কিন্তু এই সুপার টি গার্ডার স্থাপনের মধ্য দিয়ে। এবং এই যে দুপ্রান্তে সংযোগ সেতু রয়েছে, এই দুপ্রান্তের সংযোগ সেতু মিলে কিন্তু এই পদ্মা সেতুকে প্রায় 9.5 কিলোমিটার দীর্ঘ হিসাবে তৈরি করছে। কারণ মূল সেতুর সঙ্গে যে এই উচ্চতা সেটিকে সমান্তরাল করে একেবারে স্লপ তৈরি করে রাস্তা পর্যন্ত নিয়ে যাচ্ছে কিন্তু এই সংযোগ সেতু। এবং যে স্বপ্নের পদ্মা সেতু, এই যে সেতুকে ঘিরে বাঙালি জাতির নানা রকম আবেগ বীরত্ব গাথা জড়িয়ে রয়েছে, সেই সেতু আজকের এই স্মরণীয় দিনটি উদযাপন করতে কিন্তু পদ্মা সেতু সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা খুবই ফুরফুরে মেজাজে রয়েছেন এবং তারা বারবার এসে খোঁজখবর নিয়ে যাচ্ছেন এবং এইটিকে বসানো নিয়ে আপনারা জানেন যে 84 মেট্রিক টন ওজনের এই যে সুপার টি গার্ডার সেটি কিন্তু 38 মিটার দীর্ঘ, সেটি বসিয়ে দেওয়ার জন্য সব প্রক্রিয়া এখন চলছে। তো এই ছিল পদ্মা সেতুর সর্বশেষ। জাফর, পদ্মা সেতুর সবশেষ সুপার গার্ডারটি বসানোর বিষয়ে বিস্তারিত জানাতে সেতু প্রকল্প এলাকা থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী নাসির উদ্দিন উজ্জ্বল। খেলতে খেলতে হঠাৎই পা পিছলে গর্তে পড়ে যায় একটি কুকুরছানা। মা কুকুরের আত্মচিৎকারে নজরে আসে এক গৃহবধূর। সিরাজগঞ্জে ফায়ার সার্ভিস কর্মীরা কিভাবে ছানাটিকে উদ্ধার করলো জানাবো সংবাদের শেষাংশে। কঠোর শর্ত সাপেক্ষে 17 দিন পর আজ থেকে শুরু হলো আন্তর্জাতিক বাণিজ্যিক ফ্লাইট চলাচল। কোভিড-19 সংক্রমণের হার বিবেচনা করে 38টি দেশে ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। বন্ধ থাকছে ভারত সহ অতি ঝুঁকিপূর্ণ 12টি দেশের সঙ্গে। সিভিল এভিয়েশন বলছে প্রবাসীদের কথা বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে সন্তোষ প্রকাশ করেছেন বিদেশগামী যাত্রীরা। গেল মার্চ থেকে সারা বিশ্বে আবারও প্রকট হয় কোভিড পরিস্থিতি। দেশেও বাড়তে থাকে করোনা সংক্রমণের হার। 13 এপ্রিল মধ্যরাত থেকে বন্ধ ঘোষণা করা হয় আন্তর্জাতিক বাণিজ্যিক বিমান চলাচল। এরপর শনিবার বিমান কর্তৃপক্ষ জানায় 38টি দেশে বাণিজ্যিক ফ্লাইট চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে জানানো হয় অতি ঝুঁকিপূর্ণ দেশে বন্ধ থাকছে বাণিজ্যিক বিমান চলাচল। এই ব্যবস্থাপনার মাধ্যমে আটকে পড়া অভিবাসী যাত্রীরা নিজ নিজ কর্মস্থলে ফেরার সুযোগ পাওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন। অনেক লোক ছুটিতে আসলে ভিসার মেয়াদ শেষ হয়ে যেত, এই জন্য এখন ফ্লাইটটা চালু থাকার কারণে আমাদের উপকার হয়েছে। করোনার মধ্যে আমরা বিদেশ স্বাস্থ্যবিধি মেনে আসছি, আবার যাচ্ছি। যারা বাইরে থেকে আসতে যাইতে পারতেছে না, এদের তো কাজ ছাড়া বসে থাকলে তো আসলে এদের পরিবার চলবে না। 14 দিনের জন্য কোয়ারেন্টাইন আমাদের জন্যই, কিন্তু আমার ফ্যামিলির ভালোর জন্য, আমার জন্য। সিভিল এভিয়েশন জানায় প্রবাসীদের কথা বিবেচনা করেই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ঝুঁকিপূর্ণ দেশ থেকে আসা যাত্রীদের 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে। অতি ঝুঁকিপূর্ণ কার্যে 12টা করেছি। 12টা দেশের থেকে এখন চলাচল নিষিদ্ধ। ভারত আছে, যোগাযোগ বিচ্ছিন্ন থাকবে। যদি কোনো বাংলাদেশি বিশেষ কারণে ওখানে যেয়ে থাকে ওই দেশসব দেশগুলোতে 12টা দেশে, তাহলে সে আসতে হলে তাকে বিশেষ স্পেশাল পারমিশন লাগবে বাংলাদেশ থেকে আসতে হবে পররাষ্ট্র মন্ত্রণালয়। এছাড়াও বাহরাইন, কাতার ও কুয়েত থেকে আসলে 3 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে থাকতে হবে। গেল 14 এপ্রিল থেকে 17 দিন বন্ধ ছিল আন্তর্জাতিক বাণিজ্যিক বিমান চলাচল। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার রাশেদ বাপি। এই বিষয়ে বিস্তারিত জানতে সরাসরি যাচ্ছি তার কাছে।
বাপ্পি। জাফর, করোনার সংক্রমণ রুখে দেওয়ার পাশাপাশি জীবন জীবিকার চাকা চলমান রাখা কিন্তু বিশ্বের প্রতিটি দেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ, এবং বাংলাদেশ 1 বছরেরও বেশি সময় ধরে সেই চ্যালেঞ্জ মোকাবেলায় কাজ করছে, এবং এই চ্যালেঞ্জের মোকাবেলা করতে গিয়ে কিন্তু নানা ধরনের বিধিনিষেধ আরোপ করা হচ্ছে। আপনি জানেন যে গত মার্চ মাসে কিন্তু করোনার সংক্রমণ অনেক হারে বেড়ে যায়, অর্থাৎ দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় কিন্তু বাংলাদেশের মানুষ বেশি আক্রান্ত হচ্ছিলেন, মৃত্যুর সংখ্যাও কিন্তু অনেক বেশি ঠিক এই মুহূর্তে। এবং এ কারণে আমরা দেখেছি যে এপ্রিলের 13 তারিখ মধ্যরাতে এসে কিন্তু আন্তর্জাতিক যত বাণিজ্যিক ফ্লাইট আছে সব চলাচল বন্ধ করা হয়, এবং ঠিক আজকে এসে অর্থাৎ 17 দিনের মাথায় এসে কিন্তু জীবন জীবিকার এই তাগিদেই কিন্তু বা প্রবাসীদের কথা চিন্তা করে কিন্তু 38টি দেশের সঙ্গে কিন্তু বিশেষ শর্ত সাপেক্ষে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তারা কিন্তু ফ্লাইট চালুর একটি সিদ্ধান্ত নিয়েছেন। তবে একটি বিষয় জানিয়ে রাখি যে ভারত সহ 12টি দেশ যারা অতি ঝুঁকিপূর্ণ সে দেশের সাথে কিন্তু যোগাযোগ ব্যবস্থাপনা সাময়িক বিচ্ছিন্নে রাখা হয়েছে। তবে যে দেশগুলোর সাথে চলাচল শুরু করা হয়েছে এই বিষয়টি কিন্তু প্রবাসীদের মধ্যে কিন্তু ব্যাপক উৎসাহ কাজ করছে। তারা বলছেন যে তাদেরও কিন্তু পরিবার একই সঙ্গে তাদেরও কর্মস্থল রয়েছে, সুতরাং এই ফ্লাইট চালু হওয়ার কারণে তারা আবার স্বাভাবিক কর্মস্থলে ফিরে যেয়ে তাদের কিন্তু রেমিটেন্সের যে চাকা সেটি কিন্তু তারা অব্যাহত রাখতে পারবেন বলে আমাদেরকে তারা সেটি কিন্তু সন্তুষ্টি প্রকাশ করেছে। তবে প্রজ্ঞাপনে কিন্তু বলা হয়েছে এয়ার বাবল ফ্লাইট সহ এয়ার বাবল ফ্লাইটগুলো কিন্তু তারা স্থগিত রাখা হয়েছে, এবং বলা হয়েছে ঝুঁকিপূর্ণ দেশগুলো হতে আগত যাত্রীদের 14 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন বাধ্যতামূলক, এবং তালিকা বহির্ভূত যে দেশগুলো রয়েছে সেখান থেকে যদি কেউ আসে সেক্ষেত্রে PCR নেগেটিভ সনদ তাদের থাকতে হবে করোনার, এবং আশা সাপেক্ষে তাদেরকে কিন্তু 14 দিনের হোম কোয়ারেন্টাইন পালন করতে হবে। তবে এক্ষেত্রে ব্যতিক্রম রয়েছে কিন্তু মধ্যপ্রাচ্যের 3টি দেশের ক্ষেত্রে, বাহরাইন, কাতার এবং কুয়েতের ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ দেশের তালিকায় থাকা সত্ত্বেও বর্তমান যে নিয়ম রয়েছে 3 দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন সেটি কিন্তু পালন করতে হবে। একই সঙ্গে তাদের স্বাস্থ্য পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তাদের কিন্তু সেই কোয়ারেন্টাইন ব্যবস্থাপনা মেনে চলতে হবে। তবে আমরা এখানে এসে যাত্রীদের সঙ্গে যে কথা বলে যেমনটা জানতে পেরেছি যে কোয়ারেন্টাইন নিয়ে কিন্তু মানুষের মধ্যে একটি মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। অনেকেই বলছেন বিদেশে যে দেশ থেকে তারা আসছেন সেই দেশ থেকে তারা 14 দিন তারা কিন্তু করোনার নেগেটিভ সনদ নিয়ে আসেন, বাংলাদেশে এসে কেন তারা 14 দিনের কোয়ারেন্টাইন পালন করবেন, অর্থাৎ এটা নিয়ে কিন্তু একটা মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। সুতরাং যারা বাংলাদেশে ফিরবেন এই 38টি দেশ থেকে তাদের প্রত্যেকে কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলা বা কোয়ারেন্টাইন মানা হচ্ছে কিন্তু সেটি কিন্তু কঠোরভাবে দেখা উচিত, এটি কিন্তু আমার কাছে ঠিক এই মুহূর্তে মনে হচ্ছে। জাফর, এই ছিল রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সবশেষ খবর। জাফর। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের শুরুর বিষয়ে বিস্তারিত জানাতে যুক্ত হয়েছিলেন রিপোর্টার রাশেদ বাপ্পি। লকডাউনের পর ঈদ সামনে রেখে সরকার গণপরিবহন চালুর চিন্তাভাবনা করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সরকারি বাসভবন থেকে ভার্চুয়াল ব্রিফিংয়ে তিনি কথা বলেন। বিক্ষোভ না করে পরিবহন মালিক শ্রমিকদের ধৈর্য ধরতে আহ্বান জানান তিনি। সরকার ঈদ এবং রমজান কথা বিবেচনা করে এবং দোকানপাট শপিং মলে কাজ করে তাদের কথা চিন্তা করে লকডাউন সেখানে শিথিল করেছে। লকডাউনের পর ঈদকে সামনে রেখে জনস্বার্থে কথা বিবেচনা রেখে গণপরিবহন চালুর ব্যাপারেও চিন্তা ভাবনা করছে। আন্দোলন বিক্ষোভে না গিয়ে আমি বাংলাদেশে পরিবহন শ্রমিক ভাইদের আপাতত ধৈর্য ধরার আহ্বান জানাচ্ছি। করোনাকালীন তীব্র সংকটে বেসরকারি হাসপাতালগুলোতে আইসিইউ শয্যার বিল আকাশ ছোঁয়া। মানুষের বিপদের সুযোগে অনেক হাসপাতালে নতুন করে খোলা হচ্ছে নাম সর্বস্ব আইসিইউ ইউনিট। দালাল চক্রের খপ্পরে পড়ে রোগী ভর্তি করানোর পর নিঃস্ব হচ্ছেন অনেকে। এক্ষেত্রে কর্তৃপক্ষের নজরদারি বাড়ানোর তাগিদ বিশেষজ্ঞদের। মুজাহিদ শুভর রিপোর্ট। মুমূর্ষু অবস্থায় রাজধানীর কিওর হাসপাতালের আইসিইউ থেকে গ্রিন লাইফ হাসপাতালের আইসিইউতে স্থানান্তর করা হয় 50 আঞ্জুমান আরাকে। এখানে রোগী সুস্থতা বোধ করলে দুটি আইসিইউ এর প্রতিদিনের ব্যয় এবং মানের পার্থক্য নজরে আসে স্বজনদের। আমার ওখানে হলো 12 দিনে খরচ হয়েছে 6.5 লাখ টাকা। কনসালটেন্ট অনেক সময় আসে, অনেক সময় আসে না। ওদের স্টাফদের ব্যবহার খুবই খারাপ। ওইখানে সবকিছু চার্জ বেশি ছিল। যে ইনজেকশনটা আমরা বাইরে থেকে 3700 দিয়ে কিনতাম, ওনাদের এখানে 4500। কিওর হাসপাতালের সেবা নিয়ে
ভোগান্তির কথা জানালেন বর্তমানে ভর্তি থাকা রোগীদের স্বজনরাও। প্রিয়জনের জীবন বাঁচাতে আরও অনেক আইসিইউ এর অভিজ্ঞতার বর্ণনা দেন ভুক্তভোগীরা। ফোন দেওয়ার পরে উনি বললো যে এখানে আপনার আইসিইউ খরচ, মেডিসিন টেস্ট এগুলো সহ 15-16 হাজার টাকা হবে। আসার পরে তো শুনি 40, আর মেডিসিন টেস্ট এগুলো হচ্ছে সব আমাদের। ইনফেকশন কি বলছে যে ডিটারজেন্ট দিয়ে হয়তো রুমটা ক্লিন করছে আর ডেটল দিয়ে, এটাই হচ্ছে যে ইনফেকশন ক্লিয়ার হিসাবে। বিল বাড়াতে অপ্রয়োজনে রোগীকে আইসিইউতে নেবার ঘটনা অহরহ ঘটছে বলে অভিযোগ বিশেষজ্ঞদেরও। তাদের দাবি, বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা দেশের জাতীয় গাইডলাইন মানছেন না অধিকাংশ বেসরকারি হাসপাতাল। 60 থেকে 70 লিটার পর্যন্ত অক্সিজেন আমরা ওয়ার্ডে দেই। প্রাইভেট হসপিটালগুলোর পলিসি হলো 15 লিটারের বেশি অক্সিজেন লাগলেই তারা আইসিইউতে নিয়ে যান। তাহলে আইসিইউতে ঢোকা মানেই আইসিইউ রিলেটেড আপনি খরচে পড়ে যান। যারা আসলে প্রাইভেট হাসপাতালের আইসিইউতে ভর্তি আছে তাদের সবার আইসিইউ প্রয়োজন নাই, তাদেরকে ফ্লোরে বা ওয়ার্ডে চিকিৎসা করা যেত, শুধু একটু পলিসির পার্থক্যর প্রয়োজন। গ্রেডিং এর আওতায় নিয়ে আসা যাচ্ছে না বেসরকারি হাসপাতালগুলোকে, এজন্য মান অনুযায়ী আইসিইউ এর বিলও নির্ধারণ করা যাচ্ছে না বলে জানায় স্বাস্থ্য অধিদপ্তর। আমাদের কাছে সুনির্দিষ্ট তথ্য থাকলে আমরা সেখানেও ব্যবস্থা নিব। কোনো অবস্থাতেই মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলবার সুযোগ কাউকেই দেয়া হবে না। রোগীদের অভিযোগ, কোভিড হাসপাতালের সামনে দাঁড়ানো অ্যাম্বুলেন্স চালকরা অনেক সময় বিভিন্ন হাসপাতালের নাম সর্বস্ব আইসিইউতে রোগীদের নিয়ে যাচ্ছেন, যেখানে লাখ লাখ টাকা ব্যয় করেও রোগীকে বাঁচানো সম্ভব হচ্ছে না। দালাল চক্র ঠেকাতে সবখানে কঠোর নজরদারি বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মুজাহিদ শুভ, সময় সংবাদ, ঢাকা। দিনে টার্গেট, রাতে চুরি। রাত জেগে নির্ভয়ে চুরি করতে ইয়াবা সেবন তাদের রুটিন ওয়ার্ক। রাজধানী দাপিয়ে বেড়ানো 5 সদস্যের চোরের দলটিতে ভাগ করা থাকে দায়িত্ব। মূল হোতা সহ পুরো দলটিকে গ্রেফতারের পর পুলিশ বলছে গ্রিল কেটে চুরি করে থাকে চক্রটি। সহস্রাধিক অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। বুলবুল রেজার রিপোর্ট। বারান্দার গ্রিল কেটে ভেতরে ঢোকার চেষ্টা, গভীর রাত, ফাঁকা কক্ষের এদিক সেদিক বিচরণ, সন্ধান মূল্যবান কোনো কিছুর, নগদ টাকা, ল্যাপটপ সহ অন্যান্য জিনিসপত্র নিয়ে চম্পট। ক্লোজড সার্কিট ক্যামেরার এই দৃশ্য রাজধানীর উত্তরার একটি অফিসের। ভিতরে সবকিছু তছনছ, প্রতিটা আলমারি, ক্যাবিনেট সব ভাঙ্গা এবং জিনিসপত্র তছনছ হয়ে আছে। মুহূর্তের মধ্যে আমরা আপনি এয়ারপোর্ট পুলিশ স্টেশনকে ইনফর্ম করি, ওনারা আসেন, আসার পর ওনারা ইনভেস্টিগেশন করে যে জিনিসগুলি খোয়া যায় আমরা সেগুলিকে নোট করি এবং আমরা একটা সাধারণ ডায়েরি করি। সিসি ক্যামেরার ফুটেজ এবং অন্যান্য তথ্য উপাত্ত বিশ্লেষণ করে গোয়েন্দা পুলিশ শনাক্ত করতে সক্ষম হয় 5 সদস্যের একটি চোর চক্রকে। রাজধানীর বিভিন্ন এলাকার বাসা এবং অফিসে চুরি করা এই চক্রটি কয়েকটি ভাগে ভাগ হয়ে চুরি করতে বের হয়। ভাগ করা থাকে দায়িত্ব। চক্রের সদস্য নজরুল ওরফে সোহাগ মূল চুরির কাজটি করে। গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে সে। পিকআপ ভ্যান নিয়ে বাইরে অপেক্ষা করতে থাকে রিপন। দলনেতা আব্দুল গাফফার বাইরে থেকে অবস্থা পর্যবেক্ষণ করে। চোরাই পণ্য বন্টনের দায়িত্বও তার। আরেক সদস্য মাসুদ বাইরে থেকে মূল চোরকে তথ্য আদান প্রদান করে, আর বাকি থাকা মাসুদ তালুকদার চোরাই পণ্য অনলাইনে বিক্রি করে। পুলিশ বলছে দিনের বেলা টার্গেট নির্ধারণের পর মধ্যরাতে অপারেশনে বের হয় তারা। চুরির আগে সবাই মিলে ইয়াবা সেবন তাদের নিয়মিত অভ্যাস। তাদের ভাষ্য মতে ইয়াবা সেবন করলে তাদের যে একটা অলৌকিক শক্তি তাদের মধ্যে আসতো তাদের শরীরে, এবং এই শক্তির পাশাপাশি তারা রাতও জাগতে পারতো। তাদের কাজ ছিল দিনের বেলা তারা যে বাসা অথবা অফিসে চুরি করবে সেটা দিনের বেলা রেকি করতো, আর রাতের বেলা সেই বাসায় গিয়ে তারা গ্রিল কেটে ওই বাসায় প্রবেশ করে নগদ অর্থ, স্বর্ণালঙ্কার, মোবাইল ফোন, ল্যাপটপ, এই আইটেমগুলি মূলত তারা চুরি করত। চক্রের সবার বয়স 20 থেকে 30। কিশোর বয়স থেকে চুরি করতে করতে তারা এখন পাকা চোরে পরিণত হয়েছে। এদের ভাষ্যমতে এরা ছোটবেলা থেকে চুরির সাথে জড়িত। বুলবুল রেজা, সময় সংবাদ, ঢাকা। প্রথমে ফোনে সম্পর্ক স্থাপন, এরপর কৌশলে বাসায় ডেকে নেওয়া, সব শেষ আটকে রেখে টাকা আদায়। পেশাজীবীরাই তাদের মূল টার্গেট। এমনকি এই চক্রের হাতে একজনের প্রাণও হারিয়েছে। দুদকের সাবেক পিপিকে জিম্মি করে টাকা আদায় করতে গিয়ে 2 জন আটক হওয়ার পর বের হয়ে আসছে চাঞ্চল্যকর এসব তথ্য। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। পুলিশি অভিযানে জিম্মি দশা থেকে মুক্তি পেয়ে ডবলমুরিং থানা কার্যালয়ে আসেন দুদকের সাবেক পিপি অ্যাডভোকেট হাবিবুর রহমান আজাদ। মামলা সংক্রান্ত পরামর্শের কথা বলে জিম্মি করা হয়েছিল, তাকে মুক্তিপণ নিতে মারধরও করা হয়েছে। 20,000 টাকা দাবি করে, 20,000 টাকা না দিলে আপনি যেতে পারবেন না, তারপরে একটা ধানি আসে আমাকে মেরে ফেলবে হুমকি দেয়।
এই হিসেবে আমাকে 2 ঘন্টা আটক করছে। পরে আমি সংশ্লিষ্ট পুলিশ থানা কর্তৃপক্ষকে খবর দিয়েছি, পুলিশকে আমাকে উদ্ধার করছে। আইনজীবীকে উদ্ধারের পাশাপাশি এই জিম্মি ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আটক করা হয় 2 জনকে। এর মধ্যে আটক হওয়া হীরা ওরফে সোনিয়া একটি হত্যা মামলার আসামি। এ ধরনের জিম্মি করে একজনকে বহুতল ভবনের 6 তলা থেকে ফেলে দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ফোন করেননি, লাস্টে পর দিয়ে এলাকার ছেলেরা উঠে ওরা টাকা দাবি করে। আমাদের কাছে যখন আনে তখন আমরা টাকা দাবি করি আর কি মানুষ থেকে, 10,000 5,000 এরকম। পুলিশি জিজ্ঞাসাবাদে আটককৃত 2 জনেই স্বীকার করেছে নগরীর বিভিন্ন স্থানে রয়েছে তাদের গোপন আস্তানা। আবার এসব আস্তানার নেতৃত্ব রয়েছে বেশ কজন নারী। এর আগে পুলিশি অভিযানে একাধিকবার গ্রেপ্তার হলো দলের প্রধান। নারীরাই তাদের জামিনে মুক্ত করে আনে। এই কাজ করতে গিয়ে কিন্তু তারা একজনকে হত্যাও করেছে। তাদের সবার বিরুদ্ধে একাধিক মামলা আছে। এখানে একাধিক নারী সদস্য এবং পুরুষ সদস্য এই চক্রের সাথে জড়িত। পুলিশ জানায় আটককৃত সোনিয়া এবং ইমরানের বিরুদ্ধে 3টি করে মামলা রয়েছে। গত কয়েক বছরে এই চক্রটি অন্তত 50 জনকে জিম্মি করে আদায় করেছে মুক্তিপণ। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। ঈদের আগে বিপণী বিতানে অনেকে এসেছেন কেনাকাটা সারতে। এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুরে আছেন রিপোর্টার শাকির আহমেদ। সরাসরি যাচ্ছি তার কাছে। শাকির। জাফর, আমি এখন আছি রাজধানীর মোহাম্মদপুরের টোকিও স্কয়ার শপিং সেন্টারে। এই সেন্টারটিতে কিন্তু সাধারণত যে পরিমাণ মানুষের সমাগম লক্ষ্য করা যায়, আজকে কিন্তু তার চেয়ে অনেক বেশি ক্রেতা এই মার্কেটটিতে সমাগম হয়েছেন। এই মার্কেটের প্রতিটি দোকানেই কিন্তু ইতিমধ্যে ক্রেতায় পরিপূর্ণ, অর্থাৎ কোনো কোনো দোকানে অপেক্ষা করে লাইন দিয়েও কিন্তু ক্রেতারা তাদের সেই কাপড় কিনছেন। এই মার্কেটের বহুতল মার্কেটের প্রতিটি তলায় কিন্তু ক্রেতাদের পদচারণা রয়েছে। মার্কেটের যারা বিক্রেতা তারাও কিন্তু বলছেন যে গত কয়েকদিনের তুলনায় আজ মে দিবস, সরকারি ছুটি, পাশাপাশি লকডাউনের কারণে আসলে অনেকেই ফ্রি ছিলেন, অর্থাৎ তারা কিন্তু আজ এই মার্কেটে এসেছেন এবং মার্কেটের প্রতিটি দোকানে ইতিমধ্যে ক্রেতায় পরিপূর্ণ হয়েছে। আর বিক্রেতারাও বলছেন যে তারা দীর্ঘ সময় লকডাউনে থাকার পর তাদের ঈদের কেনাকাটার পাশাপাশি তাদের নিত্য প্রয়োজনীয় যে কেনাকাটা রয়েছে সেই কেনাকাটা করতে এসেছেন। ইতিমধ্যেই কিন্তু আমাদের সঙ্গে এই মার্কেটে যারা দোকানদার রয়েছেন তাদের কথা হয়েছে, বিক্রেতাদের কথা হয়েছে। তারা সবাই বলছেন যে ঈদকে কেন্দ্র করে প্রতিদিনই ক্রেতার সংখ্যা বাড়ছে। তবে তারা বলছেন যে দীর্ঘ সময় ধরে এই শপিং সেন্টারটি বন্ধ থাকার কারণে, অন্যান্য শপিং সেন্টারের মতো অর্থাৎ লকডাউনের কারণে দীর্ঘ সময় ধরে তাদের এই শপিং সেন্টার বন্ধ থাকার কারণে তাদের ব্যবসায় যে ধরনের লোকসান হয়েছে বা ক্ষতি হয়েছে সেটি পুষিয়ে নিয়ে ঈদের আগে তাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ, সেটি তারা বলছেন। তবে তারা বলছেন যে ঈদকে কেন্দ্র করে এই মার্কেট খুলে দেওয়ার সিদ্ধান্তের প্রেক্ষিতে তাদের ক্রেতা সমাগমের প্রেক্ষিতে তারা কিন্তু আশ্বস্ত হচ্ছেন, অর্থাৎ তাদের যে ভয়াবহ ক্ষতির তারা আশঙ্কা করছিলেন সেটি থেকে তারা উঠে আসতে পারবেন। পাশাপাশি ক্রেতাদের সঙ্গে কথা হয়েছে, তারা বলছেন দীর্ঘদিন পর তারা স্বাস্থ্যবিধি মেনে এইসব মার্কেটগুলোতে আসছেন। ঈদের কেনাকাটার পাশাপাশি তারা তাদের নিত্যদিনের যে কেনাকাটা রয়েছে সেই কেনাকাটাগুলো করছেন। তো এই মার্কেট ছাড়াও আমরা কিন্তু রাজধানীর আরও বেশ কয়েকটি মার্কেট, নিউ মার্কেট, চন্দ্রিমা মার্কেট সহ বেশ কয়েকটি শপিং সেন্টার কিন্তু আমরা ইতিমধ্যে ঘুরে দেখেছি। প্রতিটি মার্কেটেই কিন্তু ক্রেতাদের সমাগম রয়েছে, উপচে পড়া ভিড়ও রয়েছে নিউ মার্কেট সহ বিভিন্ন মার্কেটে। তো জাফর, এই ছিল রাজধানীর মোহাম্মদপুরের টোকিও স্কয়ার থেকে রাজধানীর ঈদকে কেন্দ্র করে কেনাকাটার সর্বশেষ পরিস্থিতি। রাজধানীবাসীর ঈদ কেনাকাটার খবর জানাতে রাজধানীর শ্যামলীর টোকিও স্কয়ার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী শাকির আহমেদ। ইতিহাস গড়ল সময় টেলিভিশন। বাংলাদেশের প্রথম কোনো ইউটিউব চ্যানেল হিসেবে স্পর্শ করল 1 কোটি সাবস্ক্রাইবারের মাইলফলক। টিআরপি রেটিংয়ে দেশের শীর্ষস্থানীয় 24 ঘন্টা সংবাদভিত্তিক চ্যানেলটি ইউটিউবে যাত্রা শুরুর মাত্র 3.5 বছরের মধ্যেই অর্জন করল এই কৃতিত্ব। আর এতেই সময় সংবাদ পেছনে ফেলেছে আল জাজিরা, বিবিসির মতো শীর্ষ আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর অফিসিয়াল ইউটিউব চ্যানেলগুলোকেও। সময়ের সাফল্যের পথ পরিক্রমা তুলে ধরছেন শুভ খান। 2018 সালের জানুয়ারিতে সারা বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষের তথ্যের চাহিদা পূরণে আন্তর্জাতিক ভিডিও শেয়ারিংয়ের সবচেয়ে জনপ্রিয় প্ল্যাটফর্ম ইউটিউবে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে সময় সংবাদ। 3 মাসের মাথায় 1 লাখ সাবস্ক্রাইবার ছাড়িয়ে সিলভার বাটন অ্যাওয়ার্ড অর্জন করে চ্যানেলটি। এরপর তথ্য পিপাসুদের তুমুল সাড়ায় 1 বছরের মধ্যেই ছাড়িয়ে যায় 20 লাখ সাবস্ক্রাইবার। 2019 সালের 14 জুনে 30 লাখ, একই বছরের 19 নভেম্বর 40 লাখ ছাড়ায় সময়ের ইউটিউব সাবস্ক্রাইবার সংখ্যা। এরপর 6 মাসেরও
কম সময়ে আরও 20 লাখ সাবস্ক্রাইবার পায়। 2021 সালে 3.5 বছরের মধ্যেই ইউটিউব চ্যানেল হিসেবে 1 কোটি গ্রাহকের মাইল ফলক স্পর্শ করল সময় সংবাদ। এই অর্জনটা শুধু আমাদের বাংলাদেশের জন্য না, আমাদের বাংলাদেশ সহ বিশ্বের যত বাংলা ভাষাভাষী এবং বাঙালিরা আছেন সবার একটা বড় একটা অর্জন। শুধু সময় টিভি মেইন চ্যানেলটাই নয়, এর সাথেও আমাদের সময় টিভি এন্টারটেইনমেন্ট, সময় টিভি বুলেটিন দুটা আরও অ্যাক্টিভ চ্যানেল আছে। এবং অত্যন্ত আনন্দের সাথে আমরা জানাচ্ছি যে আমাদের আরও 2টি চ্যানেল ইতিমধ্যে আমরা পুরোদমে কাজ করা শুরু করেছি। সেটা হচ্ছে সময় টিভি স্পোর্টস এবং সময় টিভি ইসলামিক। সাবস্ক্রাইবার সংখ্যার দিক দিয়ে শুধু বাংলাদেশের গণমাধ্যমগুলোর মধ্যেই শীর্ষে নয়, বরং আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরা ও বিবিসিকেও পেছনে ফেলেছে সময় সংবাদ। 1 কোটি সাবস্ক্রাইবার রয়েছে ভারতীয় চ্যানেল এনডিটিভির। 1 কোটি 24 লাখ সাবস্ক্রাইবার নিয়ে এগিয়ে রয়েছে সিএনএন। বর্তমানে ইউটিউবে 1 কোটি সাবস্ক্রাইবার অর্জনকারী বিভিন্ন ক্যাটাগরির 750টি চ্যানেলের মধ্যে সময় অন্যতম। ইউটিউব চ্যানেলের র্যাঙ্ক নির্ণয়কারী প্রতিষ্ঠান সোশ্যাল ব্লেডের পিপলস অ্যান্ড ব্লগ ক্যাটাগরিতে বিশ্বের 16তম অবস্থানে রয়েছে সময় সংবাদ। আমরা শুধু দেশের মধ্যে কিন্তু এখন প্রতিযোগিতার অবস্থানে নেই, আমরা আন্তর্জাতিক বিভিন্ন ইউটিউব চ্যানেলকেও কিন্তু পেছনে ফেলেছি। এর মধ্যে সবচেয়ে বড় উদাহরণ হলো আল জাজিরা। অনেকদিন আগেই আমরা আল জাজিরাকে পেছনে ফেলেছি। আগামী 1 বছরের ভিতরে আরও অনেক ধরনের মাইল ফলক আমাদের সামনে রয়েছে। সময়ের সাফল্যের পালকে যোগ হয়েছে ইউটিউব কর্তৃপক্ষের কাছ থেকে পাওয়া সিলভার বাটন ও পরে গোল্ড বাটন অ্যাওয়ার্ড। আর দ্রুততম সময়ে 1 কোটি সাবস্ক্রাইবার অর্জন করায় পাবে ডায়মন্ড বাটন অ্যাওয়ার্ড। বিপুল সংখ্যক সাবস্ক্রাইবার ও দর্শকের কাছে গ্রহণযোগ্যতার জন্য প্রশংসা কুড়িয়েছে ইউটিউবের কাছ থেকেও। এই সাফল্যের সঙ্গী হওয়ার জন্য সাবস্ক্রাইবার, দর্শক ও শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়েছে সময় মিডিয়া লিমিটেড কর্তৃপক্ষ। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময় আরও থাকছে। চূড়ান্ত হলো বাংলাদেশ শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজের সূচি। 23, 25 ও 27 মে হবে মিরপুরে। আইপিএল থেকে ফিরে যোগ দেবেন সাকিব। করোনা মহামারীতে রাজধানীর কামরাঙ্গীর চরে 1100 অসহায় মানুষকে নগদ অর্থ দেওয়া হয়েছে। সকালে স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে তাদের এই সহায়তা দেওয়া হয়। এতে সন্তোষ প্রকাশ করেন অসহায় মানুষ। রাজধানীর কামরাঙ্গীরচর থানার 55, 56 ও 57 নম্বর ওয়ার্ডের অসহায় মানুষকে করোনাকালীন সহায়তা হিসেবে নগদ 3000 টাকা করে দিয়েছেন অ্যাডভোকেট কামরুল ইসলাম এমপি। প্রতি বছর নিজে উপস্থিত থেকে অর্থ দিলেও করোনার কারণে এবার ভার্চুয়ালি যুক্ত হন তিনি। মহামারী চলাকালীন এই সহযোগিতা অব্যাহত থাকবে বলেও জানান কামরুল ইসলাম। বিশ্বের উন্নত দেশগুলোর কথা চিন্তা করেন, ইনশাআল্লাহ আমরা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আমরা যথেষ্ট সফলতা অর্জন করছি। করোনা মোকাবেলায় 1100 পরিবারকে আজকে 3000 করে আমরা আর্থিক অনুদান দেওয়া শুরু করেছি এবং পর্যায়ক্রমে আমাদের এই সহযোগিতা অব্যাহত থাকবে। মহামারীর মধ্যে এমন সহযোগিতা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন অসহায় মানুষ। ভবিষ্যতে পাশে দাঁড়ানোর আহ্বান জানান তারা। এই যে করোনার ভিতরে 3000 টাকা দিয়েছে আমার বাচ্চাকে খাওয়াবো। প্রতিটা লোকের, দুস্থ লোককে 3000 টাকা করে দিয়ে উপকৃত করেছেন আমাদের এমপি সাহেব। আমাদের এই 3000 টাকা দিছে, আমাদের অনেক উপকার হয়েছে। এ ধরনের সহযোগিতা সামনের দিনগুলোতেও অব্যাহত থাকবে বলে জানান স্থানীয় নেতারা। রোজিনা রুজি, সময় সংবাদ, ঢাকা। করোনা সংকটে ঈদের আগেই বেতন বোনাস দেওয়ার দাবি জানিয়েছেন শ্রমিকরা। একই সঙ্গে শ্রমিকদের টেকসই কর্মসংস্থানের নিশ্চয়তা চান শ্রমিক নেতারাও। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচিতে এ দাবি উঠে আসে। সানবির রুপলের রিপোর্ট। তীব্র গরমে নবাবগঞ্জ থেকে ঢাকার লালবাগে বোঝার গাড়ি টেনে নিয়ে চলা শাহাদাতের কাছে মে দিবস মানে পরিবারের খরচ মেটাতে শ্রম বিক্রি। তাই মে দিবস নিয়ে আলাদা কোনো স্বস্তির বার্তা নেই তার কাছে, বরং করোনার সংকটে লকডাউন আর উপার্জন কমে যাওয়ায় দুশ্চিন্তার ভাঁজ কপালে। মে দিবস জানেন আপনি? জানি, রাস্তায় যাবো না, কোথাও নাহলে ভাত খাওয়াবো কেটা, ভাত দিব কেটা, একদিন কাজ না করলে বেতন মারি যাবো। জাতীয় প্রেস ক্লাবের সামনে মে দিবসে শ্রমিক অধিকার আন্দোলনের কথা বলতে জড়ো হয়েছে বিভিন্ন সংগঠন। 1886 সালে মার্কিন মুল্লুকে শিকাগো শহরে রক্তাক্ত অভ্যুদয়ের যে ঘটনা ঘটেছিল, এখনো যেন সেই অধিকার খুঁজে পায়নি বাস্তব রূপ। বাসা ভাড়ার জন্য চাপ দিছে যে বাসা ভাড়া দিতে হবে, অনেক খাইয়াই বাঁচি না, বাসা ভাড়া কেমনে দিব? কাজ চলছে কিন্তু বাড়তি কাজও করাইছে, তারপর বন্ধ পাই নাই, একটানা কাজ করতেছি। প্রতিদিন 1500 থেকে 1600 টাকা জমা,
আমরা এই মালিকরা অনৈতিকভাবে আমাদের উপরে জুলুম অত্যাচার চাপাই দিতেছে। বঞ্চিত শ্রমিকদের অধিকার রক্ষায় সমাবেশ থেকে দাবি জানানো হয় ঈদের আগে বেতন বোনাস দেওয়ার, করোনা সংকট কাটাতে শ্রমিকদের জন্য প্রণোদনা ঘোষণার। ঈদের আগে শ্রমিকদের 1 মাসের বেতনের সমপরিমাণই উৎসব ভাতা বা ঈদ বোনাস এটা প্রদান করতে হবে। করোনা সংক্রান্ত সমস্যা থাকছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে তাদের বেঁচে থাকবার যে অধিকার সেটা নিশ্চিত করার আমরা দাবি করছি। দেশের অর্থনীতির স্বার্থে মালিক শ্রমিক ঐক্যবদ্ধ সম্পর্কের ভিত্তিতে করোনা সংকট মোকাবিলায় কাজ করার আহ্বান জানান শ্রমিক নেতারা। করোনাকালীন এই সংকটের সময় শ্রমিকদের অধিকার আদায়ের বিষয়টি মে দিবসে সমবেত হয়ে আরও একবার দাবি জানানো হলো। পাশাপাশি এই সংকটের সময় এখানে আরেকটি স্লোগান বলা হলো, কেউ খাবে না, তা হবে না, তা হবে না। সানভীর রূপল, সময় সংবাদ, ঢাকা। 2 মাসের নিষেধাজ্ঞার পর দেশের 6টি অভয়াশ্রম সহ অন্যান্য নদীতে ইলিশ শিকারে ঝাঁপিয়ে পড়েছেন জেলেরা, কিন্তু এখনও প্রত্যাশা অনুযায়ী মাছ পাচ্ছেন না বলে দাবি তাদের। বর্ষা ঘনিয়ে আসলে আরও মাছ পাওয়া যাবে বলে জানান সংশ্লিষ্টরা। জেলা প্রতিনিধিদের তথ্য ও ছবিতে রিপোর্ট। 425 কিলোমিটারের অভয়াশ্রম ও নদীগুলোতে শুক্রবার মধ্যরাত থেকেই ছুটে আসে অসংখ্য নৌকা। জেলেরা ব্যস্ত রূপালী ইলিশের সন্ধানে। জালের ফাঁসে যত ইলিশ দেখা যায়, দুর্ভাবনা যেন ততটাই দূর হয় মৎস্যজীবীদের। জীবিকা, মহাজনের দেনা, জাল নৌকার সংখ্যা বাড়ানো সহ অগণিত স্বপ্ন বাস্তবতার নির্ধারক এই মাছ। নদীতে জাল ফালাইছে, আল্লাহ যদি কিছু মতো রাখে 4টা ডাল ভাত নিয়ে খাইতে পারুম। চাউল পাইলাম একবার, আর 3বার কোনো খোঁজ খবর নাই। মূল মৌসুম না হওয়ায় এখনো নদীতে বেশি পরিমাণ মাছ আসছে না বলে দাবি ব্যবসায়ীদের। সামান্য কিছু মাছ আসতে কালকে থেকে বোঝা যাবে কিরকম পরিমাণ মাছ হয়। ছোট নদীতে এতে তো লবণ পানি থাকলে ইলিশ মাছ কম থাকে। বৃষ্টিপাত হয়, পানি যদি মিড হয় তাহলে মাছ পোনা পাওয়া যদি যাইতে পারে। মৎস্য কর্মকর্তারা জানান, বর্ষা ঘনিয়ে আসলে আরো বেশি মাছ ধরা পড়বে জালে। সাইজ বড় হয়েছে, ইলিশের উৎপাদন বাড়বে এবং আশা করতেছি আমরা বড় সাইজের ইলিশ আমরা পাবো। 246 কোটি টাকা ব্যয়ে ইলিশ উন্নয়ন ও ব্যবস্থাপনা শীর্ষক একটি প্রকল্প চলমান রয়েছে। ভিজিএফ সহায়তার পাশাপাশি বিকল্প কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি করা হচ্ছে। চাঁদপুর, লক্ষ্মীপুর, ভোলা, ফরিদপুর, পটুয়াখালী ও শরীয়তপুরের 6টি অভয়াশ্রম সহ নদ নদীতে জাটকা শিকারের উপর নিষেধাজ্ঞা বজায় থাকবে বলে জানায় মৎস্য অধিদপ্তর। মিজানুর রহমান কবির, সময় সংবাদ। নাটোরের বাজারে সিন্ডিকেট ভেঙে তরমুজের দাম নির্ধারণ করে দিয়েছে জেলা পুলিশ। নতুন দামের কারণে মধ্যস্বত্বভোগী ব্যবসায়ীদের মধ্যে ক্ষোভ দেখা দিলেও খুশি খুচরা ব্যবসায়ীরা। নাটোর প্রতিনিধি আল মামুনের তথ্য ছবিতে রিপোর্ট। রমজান মাসের শুরুতেই নাটোরের বাজারগুলোতে প্রতি কেজি তরমুজ 30 থেকে 35 টাকায় বিক্রি হয়। প্রচণ্ড দাবদাহে চাহিদা বেড়ে যাওয়ায় গত সপ্তাহে খুচরা পর্যায়ে প্রতি কেজি তরমুজ বিক্রি হয় 65 থেকে 70 টাকায়। এই পর্যায়ে বৃহস্পতিবার বিকেল থেকে কেজি হিসেবে তরমুজ বিক্রি বন্ধ করে নতুন দাম নির্ধারণ করে দেয় প্রশাসন। শনিবার সকাল থেকে পুলিশের দেয়া নতুন দামে তরমুজ বিক্রি হওয়ায় খুশি খুচরা ক্রেতারা। দাম কমে আসায় বিক্রি বাড়বে বলে দাবি করেন খুচরা ব্যবসায়ীরা। এখন দাম যেটা কমেছে যাতে একটু বিক্রি বেশি হবে আর কি। এখন যে দাম নির্ধারণ করছে সেই দামের উপরে আমরা কিছু লাভ লিয়া বেচবো। তবে নতুন দামে লোকসান হচ্ছে বলে দাবি করেছেন পাইকারি ব্যবসায়ীরা। অন্য জেলায় দাম বেশি হওয়ায় নাটোরের তরমুজ সেসব জেলায় চলে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানান আড়তদাররা। হঠাৎ করে নির্ধারণ হওয়াতে আমাদের খুব ক্ষতি হচ্ছে। পার গাড়িতে 1 লক্ষ থেকে 1.25 লক্ষ টাকা লস হবে। কৃষক পর্যায়ে যারা আছে এখানে আসলে তো তারা লস গুনলে তো আমাদের নাটোরে তারা ওইভাবে তরমুজ নিয়ে আসবে না। পুলিশ সুপার দাবি করেন, মাঠ পর্যায়ের কৃষকরা অতিরিক্ত দাম পান না, মধ্যস্বত্বভোগীরা কম দামে তরমুজ কিনে অতিরিক্ত দামে বিক্রি করে। এখানে একটা সিন্ডিকেটের মাধ্যমে এর দাম বাড়ানো হচ্ছে। কোনো পর্যায়ে যেন এখানে কোনো সিন্ডিকেট করতে না পারে সে তাদেরকে বলা হয়েছে এবং আমরা এটা কঠোর মনিটরিংয়ের মধ্যে রাখছি। চলতি বছর নাটোর জেলায় 620 হেক্টর জমিতে তরমুজের আবাদ হয়েছে। গত সপ্তাহ পর্যন্ত 210 হেক্টর জমির প্রায় 9000 মেট্রিক টন তরমুজ বাজারজাত করা হয়। সময় সংবাদ, নাটোর। দেশের বাইরের খবর। ভারতের বিভিন্ন রাজ্যে ভ্যাকসিন সংকটের মধ্যে দেশটিতে 18 বছরের বেশি বয়সীদের গণহারে টিকাদান শুরু হয়েছে। শনিবার সকাল থেকে শুরু হয় 3য় ধাপের এই টিকাদান কর্মসূচি। তবে দিল্লি সহ বিভিন্ন রাজ্যের হাসপাতালগুলোতে এখনও অক্সিজেনের তীব্র সংকট রয়েছে। এদিকে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রুখতে পশ্চিমবঙ্গে শুরু হয়েছে আংশিক লকডাউন। সুব্রত আচার্যের রিপোর্ট। একটুখানি অক্সিজেন আর একটি শয্যার আশায় হাসপাতালের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন অসহায় রোগী ও তার স্বজনরা। অপেক্ষা যেন আর শেষ হয় না। কোথায় এর শেষ জানা নেই কারোরও।
দিল্লি, মুম্বাই সহ অন্তত 8টি রাজ্যের অধিকাংশ কোভিড হাসপাতালে অক্সিজেন সংকট। শয্যা না মেলায় এসব রাজ্যে প্রায় প্রতিটি হাসপাতালের বাইরে খোলা আকাশের নিচে চলছে চিকিৎসা। মৃতের সংখ্যা ক্রমাগত বাড়তে থাকায় মিলছে না সৎকারের পর্যাপ্ত স্থান। এরই মধ্যে মরার ওপর খাড়ার ঘা হয়ে দেখা দিয়েছে বিভিন্ন রাজ্যে টিকার সংকট। ভারত জুড়ে ভ্যাকসিন কর্মসূচির তৃতীয় ধাপে 18 থেকে 44 বছর বয়সীদের টিকাদান শুরু হয়েছে। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন জানান, টিকা গ্রহণের লক্ষ্যে এরই মধ্যে প্রায় 2.5 কোটি মানুষ নতুন করে তাদের নাম নিবন্ধন করলেও সরকারের কাছে এই মুহূর্তে মজুদ রয়েছে 1 কোটি ডোজ ভ্যাকসিন। তবে টিকা উৎপাদন বাড়ানো সহ শিগগিরই বিভিন্ন দেশ থেকে আরও বিপুল পরিমাণ টিকা আমদানির উদ্যোগ নেয়ার অচিরেই এই সংকট কেটে যাবে বলেও আশা তাদের। এদিকে পশ্চিমবঙ্গে করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি রুখতে শনিবার থেকে শুরু হয়েছে আংশিক লকডাউন। সকাল 7টা থেকে 10টা এবং বিকেল 3টে থেকে 5টা দিনের এই দুটি সময়ে 5 ঘন্টা খোলা থাকবে কাঁচা বাজার, মুদি দোকান ও জরুরি সেবা। তবে বন্ধ থাকবে জিম, সিনেমা, ক্লাব, বার, স্পা এবং জনবহুল পার্ক। সুব্রত আচার্য, সময় সংবাদ, পশ্চিমবঙ্গ, ভারত। ইতালিতে প্রবেশ করে পালিয়ে বেড়াচ্ছেন 300-র মতো ভারতীয়। তাদের খুঁজছে পুলিশ। শুক্রবারও দিল্লি থেকে যাওয়া 23 জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয় রোমের বিমানবন্দরে। রোম থেকে জুমানা মাহমুদের রিপোর্ট। ভারত থেকে আসা 300 ইতালি প্রবাসী কর্মস্থলে না গিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। ইতালিতে ভারতীয় ভ্যারিয়েন্ট শনাক্ত হওয়ার পর পুলিশ ওই ব্যক্তিদের খুঁজে বেড়াচ্ছে। এ নিয়ে সৃষ্টি হয়েছে নতুন করে জটিলতা। ভারত থেকে আসা সবাই ইতালির লাতিনা প্রদেশে কৃষিকাজ করতেন। তাদের ঠিকানা খুঁজে অভিযান চালিয়ে কাউকেই পাওয়া যায়নি। নিরাপত্তা বাহিনীর কর্মকর্তারা বলেছেন তারা পালিয়ে বেড়াচ্ছে। ভারতীয় ভ্যারিয়েন্ট ইতালিতে প্রবেশের পর ওই অঞ্চলগুলোতে বসবাসকারী প্রবাসী বাংলাদেশিরা আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছেন। তারা আশঙ্কা করছেন ভারতীয়দের মাধ্যমে বাংলাদেশিদের শরীরে এই ভ্যারিয়েন্ট প্রবেশ করতে পারে। আমরা যেখানে কাজ করি সেখানে বিপুল সংখ্যক ইন্ডিয়ানরাও কাজ করছে, পাশাপাশি আমরা বাংলাদেশি প্রবাসীরাও সেখানে কাজ করছি। তো এই ভ্যারিয়েন্টটি যেহেতু ইন্ডিয়ানদের মাধ্যমে ছড়াচ্ছে বিধায় আমাদেরও অনেক আতঙ্কের মধ্যে কাজ করতে হচ্ছে এবং আমাদের আগামীতে সেটা যদি আরও বেড়ে যায় তাহলে আমাদের কর্মসংস্থান নিয়ে আমরা অনেক হুমকির মুখে পড়ব। বিপুল সংখ্যক ইন্ডিয়ান নাগরিক কৃষিকাজে কর্মরত রয়েছেন, তো তাদের সাথে বাংলাদেশি প্রবাসীরাও রয়েছেন সেখানে। তো আমি অনুরোধ করব সকলকে তাদের সাথে নিরাপদ দূরত্ব বজায় রেখে সচেতনভাবে চলার জন্য। এরই মধ্যে ভারত বাংলাদেশের পর এবার শ্রীলঙ্কাকেও কালো তালিকাভুক্ত করেছে ইতালি সরকার। জুমানা মাহমুদ, সময় সংবাদ, রোম, ইতালি। বাংলাদেশ শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজের সময়সূচি চূড়ান্ত করেছে বিসিবি। মিরপুরেই হবে সবগুলো ম্যাচ। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলবেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান, জানিয়েছেন ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান আকরাম খান। ক্যান্ডিতে চলছে বাংলাদেশ ও শ্রীলঙ্কার টেস্ট সিরিজ। এরই মধ্যে ক্রিকেট পাড়ায় খবর মিলল চলতি মাসেই ওই লঙ্কানদের বিপক্ষে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের সূচি ঠিক করে ফেলেছে ক্রিকেট বোর্ড। তার আগে সবকিছু ঠিক থাকলে 16 মে ঢাকায় আসবে অতিথি শ্রীলঙ্কা। 3 দিনের কোয়ারেন্টিন পর্ব শেষে 21 মে সাভারের বিকেএসপিতে বিসিবি একাদশের বিপক্ষে 50 ওভারের প্রস্তুতি ম্যাচ খেলবে লঙ্কানরা। এরপর শুরু হবে 3 ম্যাচের ওয়ানডে সিরিজ। কোভিডে স্বাস্থ্য সুরক্ষার ব্যাপারটি মাথায় রেখে মিরপুরে হবে সবগুলো ম্যাচ। খেলা হবে দিবারাত্রির। 20-এর পরে আমরা 3টা ওয়ানডে, 2 দিন পর পর একদিন পর পর গ্যাপটাকে যত তাড়াতাড়ি সম্ভব আমরা একই ভেন্যুতে করে আমরা শেষ করার চেষ্টা করব। যেহেতু ভাইবেবল এটা ডিফিকাল্ট একটা প্রোগ্রাম করতে হয়, সো আমরা সেটাই চেষ্টা করছি। আমরা একটাই ভেন্যু, আমরা ডে নাইট ম্যাচ করতে যাচ্ছি। লঙ্কানদের বিপক্ষে টেস্ট সিরিজ না খেলে সাকিব ও মুস্তাফিজ খেলছেন আইপিএলে। ভারতের টি-20 আসরটির ফাইনাল হবে 30 মে, কিন্তু তার আগেই শুরু হয়ে শেষ হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ। তাই প্রশ্ন, খেলবেন তো সাকিব মুস্তাফিজ? তবে তাদের খেলার ব্যাপারটি নিশ্চিত করলেন আকরাম খান। ওরা মনে করেন যে আপনার খেলার মধ্যে আছে, প্র্যাকটিসের মধ্যে আছে, ওটা নিয়ে আমরা চিন্তিত না। ওরা অ্যাভেলেবেল কিনা সেটা হলো আমাদের বোর্ডের ডিসিশন নিয়ে আমরা সেটা ওভাবেই আমরা ফাইনাল টিমটা দিব। মোস্ট প্রবাবলি ওরা খেলবে,
ওদের খেলার সম্ভাবনা বেশি। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের 22 সদস্যের প্রাথমিক দলে আছেন সাকিব ও মুস্তাফিজ দুজনেই। তাই সবকিছু ঠিক থাকলে 21 মে একমাত্র প্রস্তুতি ম্যাচের পরই চূড়ান্ত দল ঘোষণা করবে ক্রিকেট বোর্ড। বাংলাদেশে যে উইকেটগুলো আছে ওগুলো নিয়ে চিন্তা করছে। হুমায়ুন কবির রোজ, সময় সংবাদ, ঢাকা। খেলতে খেলতে হঠাৎই পা পিছলে গর্তে, ছানা বাঁচাতে মায়ের আত্মচিৎকার, সদয় হলেন এক গৃহবধূ। এরপর 2 ঘন্টার অভিযান। বলছিলাম কুকুর ছানা উদ্ধারের কথা। বিস্তারিত রিঙ্কু কুণ্ডু রিপোর্টে, ক্যামেরায় ছিলেন অমৃত সেন। বৃহস্পতিবার ভোরে সিরাজগঞ্জের পৌর এলাকার পুরাতন পোস্ট অফিস রোডে নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের গর্তে একটি কুকুরছানা খেলতে খেলতে পা পিছলে পড়ে যায় প্রায় 12 ফুট গর্তে। এরপর মা কুকুরটি গর্তের পাশে বসে চিৎকার করতে থাকলে বিষয়টি নজরে আসে পাশের ভবনের এক গৃহিণীর। তিনি ছানাটি বাঁচানোর জন্য ফায়ার সার্ভিসকে খবর দেন। আমার মনে হয়েছে একটা প্রাণ জীব তো চলে যাবে, এই জন্য আমি বাধ্য হয়ে ফায়ার সার্ভিসে ফোন করছি। মানুষ হিসেবে জীবের প্রতি যেটুকু দয়া করা যায় আর কি, সেই জন্য। তো এইটুকুই আমি চাইতেছিলাম যে যাই হোক প্রাণটা উদ্ধার হোক আর কি। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। এ সময় দেয়াল ভেঙে গর্ত করে ছানাটির কাছে যায় তারা। 2 ঘন্টার সফল অভিযানে কুকুর ছানাটিকে জীবিত উদ্ধার করে। একটি প্রাণীকে বাঁচাতে এমন অভিযানে খুশি ফায়ার সার্ভিসের কর্মীরা। পাইলিং এর ইতে চাপা পড়ছে, পরে আমরা মাটি করে প্রায় 1 ঘন্টা অপারেশনে আমরা এই কুকুরটাকে উদ্ধার করতে জীবিত উদ্ধার করতে আমরা সক্ষম হয়েছি। গর্ত থেকে কুকুরছানা জীবিত উদ্ধার হওয়ায় খুশি এলাকাবাসীও। কুকুরের বাচ্চার যে মা খুব দৌড়াদৌড়ি চিল্লাপাল্লা করতেছে অনেকক্ষণ ধরা, দড়ি দিয়া চেষ্টা করছি যে কামড় দিয়ে যাতে দড়িটা ধরে, কিন্তু সে অনেক ভয় পাওয়ার পরে সে দড়িটা ধরে নাই। ফায়ার সার্ভিস এসে উদ্ধার করতেছিল, আমরা সে পর্যন্ত দেখলাম। আমাদের বাসায় কুকুরটি থাকে, কুকুরটির 4টি বাচ্চা। নতুন জীবন ফিরে পেয়ে ছানাটি লাফিয়ে লাফিয়ে মায়ের কাছে চলে যায়। উদ্ধার হওয়া কুকুর ছানাটি ছাড়াও মা কুকুরটির আরও 3টি ছানা রয়েছে বলে জানায় এলাকাবাসী। রিঙ্কু কুণ্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ। এ পর্যায়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। পদ্মা সেতুর সড়কের সবশেষ সুপার গার্ডার মাওয়া প্রান্তে বসছে আজ। দৃশ্যমান হবে সংযোগ সেতুর 3.25 কিলোমিটারের বেশি। চলছে রোড ও রেল সাবের কাজ। করোনার কারণে বন্ধ থাকার 17 দিন পর শর্ত সাপেক্ষে 38 দেশের সঙ্গে আন্তর্জাতিক ফ্লাইট চালু। লকডাউনের পর চলতে পারে গণপরিবহনও, জানালেন ওবায়দুল কাদের। এবং 2 মাসের নিষেধাজ্ঞা শেষে 6টি অভয়াশ্রমে ইলিশ শিকারে নেমেছেন জেলেরা। মিলছে না কাঙ্ক্ষিত মাছ। বর্ষা ঘনিয়ে আসলে আরও বেশি ধরা পড়ার আশা। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।